আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি শান্তা ইসলাম। শুরুতেই সংবাদ শিরোনাম। রোববার প্রধান নির্বাচন কমিশনার সহ নতুন 4 সদস্যের শপথ। লক্ষ্য ও কর্মপন্থা ঠিক থাকলে মাঠ প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা পালন করবে মনে করেন নতুন সিইসি। জবাবদিহিতার সংস্কৃতি চালু না হলে আইন করে দুর্নীতি রোধ সম্ভব নয় বলছেন অর্থনীতিবিদরা। উন্নয়নের মিথ্যে গল্প বলে দেশের টাকা লুট করেছে পতিত আওয়ামী সরকার। স্থবিরতা কাটিয়ে গতি পাচ্ছে বহুল প্রতীক্ষিত বে টার্মিনাল প্রকল্প। চালু হলে মিলবে বিশ্বমানের সেবা, খরচ কমবে আমদানি রপ্তানির। এবং আরও বেড়েছে আলুর দাম, বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকায়। মাছ, মুরগি সহ বেশিরভাগ সবজির দামই বাড়তির দিকে, ক্ষুব্ধ ক্রেতারা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। আর একদিন পরে যাত্রা শুরু করছে সাবেক সচিব এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে নতুন নির্বাচন কমিশন। রোববার দুপুর 1:30টায় নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের শপথ পড়াবেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। শুরু হবে দেশের 14তম নির্বাচন কমিশনের কার্যক্রম। নতুন সিইসি এএমএম নাসির উদ্দিন সুষ্ঠু নির্বাচন আয়োজনে রাজনৈতিক দল ও তরুণ প্রজন্ম সহ সবার সহযোগিতা চেয়েছেন। তার মতে নির্বাচনের আয়োজনের লক্ষ্য ও কর্মপন্থা ঠিক থাকলে মাঠ প্রশাসনও সঠিক ও নিরপেক্ষ ভূমিকা পালন করবে। বৃহস্পতিবার বিকেলে সিইসি ও 4 কমিশনার নিয়োগের প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। নির্বাচন কমিশনরা হলেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আব্দুর রহমানের মাসুদ, সাবেক যুগ্ম সচিব বেগম তাহমিদা আহমেদ ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। এবং সংশ্লিষ্ট সবার সহযোগিতা নিয়ে আমি এই কাজটা করতে চাই। আপনাদের সহযোগিতা চাইবে, সবাই সহযোগিতা চাইব। এবং আমার দৃঢ় বিশ্বাস, আপনার যদি নিয়ত যদি সহি থাকে, লক্ষ্য যদি সঠিক থাকে, আপনার যদি কোনো ভেজাল না থাকে, এই ধরনের কাজগুলো করা সম্ভব। এটা আমার চাকরি জীবনের অভিজ্ঞতা থেকে আমি বলছি। সুতরাং এটা কোনো অসুবিধার বিষয় না, কারণ এই জাতি প্রমাণ করেছে এই ধরনের ইলেকশন দেওয়া সম্ভব। 91 সালে তো আমরা প্রমাণ করেছি, এটা 2001 সালে প্রমাণ করেছি না। মানুষ তো ফ্রিলি যে ভোট দিছে, কেউ তো কোনো বাধা দেয়নি, যার ইচ্ছা মতো ভোট দিছে। তো সেরকম একটা পরিবেশ সৃষ্টি করে দেবো, এটাই তো একটা কাজ। আর সুযোগ আছে, এখন তো সব বিরোধী যারা ইলেকশন করবে রাজনৈতিক দল, তারা তো সবাই চায় যে আমরা একটা ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে চাই, আমরা সবাইকে নির্বিঘ্নে ভোট দেওয়ার অধিকার প্রতিষ্ঠা করতে চাই। তারাই বলছে তো এটা, তারা যুদ্ধ করছে, লড়াই করছে বছরের পর বছর এই একটা দাবি দিয়ে। সুতরাং এইরকম একটা সুযোগ যেখানে সবাই চাচ্ছে, তো তাদেরকে নিয়েই তো আমি এই কাজটা করবো, রসিদ দেখে নাই। সুতরাং জবাবদিহিতার সংস্কৃতি চালু করতে না পারলে কাগজে কলমে আইন করে আর্থিক খাতের দুর্নীতি রোধ করা যাবে না বলে মনে করেন গবেষণা সংস্থা সানেমের নির্বাহী পরিচালক অধ্যাপক ডক্টর সেলিম রায়হান। রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির বিতর্ক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, পতিত আওয়ামী লীগ আমলে উন্নয়নের অসত্য গল্প শুনিয়ে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে সরকারের সুবিধাভোগীরা। মিজান শাহজাহানের রিপোর্ট। আর্থিক খাত বিশৃঙ্খল করার পেছনে ব্যবসায়ীদের রাজনৈতিক সম্পৃক্ততা বিষয়ে এই ছায়া সংসদের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। সরকারি দল ইডেন মহিলা কলেজ ও বিরোধী দল সরকারি তিতুমির কলেজের বিতার্কিকদের যুক্তি পাল্টা যুক্তিতে প্রাণবন্ত হয়ে ওঠে সংসদ। গত 16 বছরে 11,92,261 কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়েছে। বিতর্কের মূল্যায়ন পর্বে সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং সানেমের নির্বাহী পরিচালক অধ্যাপক ডক্টর সেলিম রায়হান বলেন, আর্থিক খাতে সংকটের শুরুটা 70-এর দশকের শেষ দিকে। তবে বিগত 15 বছরে অতীতে সব রেকর্ড ভেঙে নতুন মাত্রা তৈরি করেছে এস আলমের মতো কয়েকটি গ্রুপ। আমরা যতই কাগজে কলমে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আইন কানুন লিখে রাখি না কেন, যদি রাজনীতিবিদ, ব্যবসায়ী এবং আমলাদের ওই দুষ্ট চক্র এটা চলতে থাকে এবং নতুন দুষ্ট চক্র সৃষ্টি হয়,
সামনের দিনগুলোতে, তাহলে কিন্তু তারা কিন্তু এই কাগজে কলমে কি লেখা আছে সেগুলো তারা পরোয়া করবে না। ছায়া সংসদের স্পিকার হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, হাতে গোনা কয়েকটি কর্পোরেট কোম্পানির হীন স্বার্থ পূরণের কারণে আজ কষ্টে আছেন সারা দেশের মানুষ। বাংলাদেশের রাজনীতিতে যেভাবে ব্যবসায়ীদের আধিপত্য চলছে, পৃথিবীর ইতিহাসে এত ব্যবসায়ীরা কোথাও কিন্তু এত আধিপত্য ভাবে আমাদের রাজনীতিতে, আমাদের সংসদে তারা অংশগ্রহণ করেনি। ব্যবসায়ীরা রাজনীতিতে আসুক, যারা রাজনীতিকে ব্যবসা হিসেবে নেবেন না তারা যদি রাজনীতিতে আসেন তাহলে কিন্তু আমাদের কোনো দুঃখ থাকে না। কর্পোরেট কোম্পানিগুলোর খপ্পরে পড়ে রাজনীতিবিদদের ছত্রছায়ায় কিন্তু আমাদের দেশে আমরা চিনি বলি, আমাদের এই তেল বলি, আমাদের আলু বলি, এই সর্বক্ষেত্রে কিন্তু আমরা দ্রব্যমূল্যকে নিয়ন্ত্রণ করতে পারছি। তারা বলেন, কেন্দ্রীয় ব্যাংক হিসেবে বাংলাদেশ ব্যাংক আর্থিক খাতে অনিয়মের দায় এড়াতে পারে না। বাংলাদেশ ব্যাংকের অনেক নীতিগত ভুল আছে। আমানতকারীরা কেন এখন ভিতর থাকবে? আমানতকারীরা ব্যাংকে কেন চেক দিলে তাদের টাকা পাচ্ছে না? সে কারণে আমি মনে করি বাংলাদেশ ব্যাংক মেরুদণ্ড সোজা করে সকল নীতি কৌশলে যে ভুল ছিল সেই ভুলগুলো শুধরে তারা ভবিষ্যৎ বাংলাদেশকে যাতে অর্থনীতির পঙ্গুত্বের দিকে তারা নিয়ে গেছিল, তাদের সঠিক শাস্তির বিধানের মাধ্যমে বাংলাদেশকে স্বাবলম্বী করে তুলবার জন্য আমরা এই চেষ্টা করবো বলে আমরা আশা করি। এখনো কিন্তু বাংলাদেশ ব্যাংকের সাথে যে অ্যারেঞ্জমেন্টটা সরকারের, সেখানেও কিন্তু প্রচুর পরিবর্তন আনা দরকার। কিভাবে বাংলাদেশ ব্যাংকে তার স্বাধীন ভূমিকা দেওয়া যেতে পারে। বিতর্ক প্রতিযোগিতায় তিতুমির কলেজকে হারিয়ে বিজয়ী হয় সরকারি দল ইডেন মহিলা কলেজ। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। অবশেষে গতি পাচ্ছে বহুল প্রতীক্ষিত বে টার্মিনাল প্রকল্প। সরকার পরিবর্তনের পর থমকে যায় দেশের অন্যতম এই মেগা প্রকল্পের নির্মাণ কাজ। জমি অধিগ্রহণের জটিলতা কাটিয়ে বিদেশিদের সাথে পিপিপি এর ভিত্তিতে বে টার্মিনাল নির্মাণ কাজ এগিয়ে নিতে চলছে জোর কার্যক্রম। চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। চট্টগ্রামের পতেঙ্গা ও হালিশহর সমুদ্র উপকূলে 2013 সালে বে টার্মিনাল নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়। 2017 সালে হয় এর সম্ভাব্যতা যাচাই। এরপরে বারবারই হোঁচট খেয়েছে এই প্রকল্প। সবশেষ দেশের রাজনৈতিক অস্থিরতা ও পট পরিবর্তনে অনিশ্চয়তার মুখে পড়ে এর কাজ। ভৌগোলিক অবস্থানগত সুবিধা ও সাগরের কাছাকাছি হওয়ায় এটিকেই বলা হচ্ছে আগামীর বন্দর। তবে এই প্রকল্পের অগ্রগতির অন্যতম বাধা ছিল জমির প্রাপ্যতা। এবার দূর হয়েছে তা। বর্তমান চেয়ারম্যান মহোদয় আসার পরে আমরা বিভিন্ন স্টেপ গ্রহণ করি, যার মাধ্যমে আমরা বেসিক্যালি সরকারি জমি স্বল্প নামমাত্র মূল্যে আমরা এটা অধিগ্রহণ করতে পেরেছি। বন্দর কর্তৃপক্ষ বলছে, বে টার্মিনাল নির্মাণে এরই মধ্যে পিপিপির আওতায় দুটি বিদেশি প্রতিষ্ঠানের সাথে কার্যক্রম চলমান আছে। অন্যদিকে এনসিটির পরিচালনাতেও আন্তর্জাতিক অপারেটর নিয়োগ করতে চায় বন্দর কর্তৃপক্ষ। বে টার্মিনালের কন্টেইনার টার্মিনাল 1 এবং কন্টেইনার টার্মিনাল 2 নির্মাণের জন্য পিপিপি অংশীদার পিএসএ সিঙ্গাপুর এবং ডিপি ওয়ার্ল্ডের সাথে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম চলমান রয়েছে। বিশ্বের উন্নত বন্দরগুলো যেখানে ষষ্ঠ প্রজন্মের সেবা দিচ্ছে, সেখানে চট্টগ্রাম বন্দর দিচ্ছে তৃতীয় প্রজন্মের সেবা। বে টার্মিনাল নির্মাণ হলে বাংলাদেশেও সেই মানে পৌঁছবে বলে আশা বন্দর চেয়ারম্যানের। যে ক্রেন আমরা অপারেট করি, ওই ক্রেনগুলো হবে কিন্তু আপনার লেটেস্ট টেকনোলজি, 6th জেনারেশন টেকনোলজি। তো বাট এখন আমাদের যেটা আছে, এখানে আসলে ওই টেকনোলজি আনতে গেলে আমাদের হিউম্যান এবং মেশিন ইন্টারফেস এটা ডিফিকাল্ট হবে। বে টার্মিনাল যদি তৈরি হয় এবং পাশাপাশি যদি এই অবকাঠামোগুলোকে যদি সেটার সাথে যদি সংযুক্ত করা হয়, তাহলে কিন্তু আমাদের জাতীয় অর্থনীতিতে এটির সুফল আমরা যারা বন্দর ব্যবহারকারী আছে এবং যারা বাংলাদেশের বিনিয়োগকারী আছেন তারা সবাই কিন্তু এটির সুফল ভোগ করবে। বে টার্মিনাল চালু হলে জাহাজ ব্যবস্থাপনা উন্নত হওয়ার পাশাপাশি পণ্য আমদানি রপ্তানিতে ব্যবসার খরচও কমে আসবে। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। চালের চেয়ে এখন আলুর দাম বেশি। সর্বনিম্ন চালের দাম যেখানে 55 টাকা, সেখানে আলু বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকায়। ফুলকপি বাদে সব ধরনের সবজির দাম কেজি প্রতি 10 থেকে 20 টাকা বেড়েছে। এতে ক্ষুব্ধ ক্রেতারা। বিক্রেতারা বলছেন, উৎপাদন ও আমদানি কম থাকায় আবারও বেড়েছে সবজির দাম। সাপ্তাহিক বাজার দর নিয়ে ঐশী গোস্বামী প্রমার রিপোর্ট। বেড়েই চলেছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। রাজধানীর বাজারে সবজি থেকে শুরু করে মাছ, মুরগি সহ সবকিছুরই দাম বাড়ছে হু হু করে। নতুন করে বেড়েছে আলু সহ বিভিন্ন সবজির দাম। টমেটো, গাজর বিক্রি হচ্ছে 160 থেকে 180 টাকা দরে।
বাড়তি আছে বরবটি, করলা, শিমের মতো আরও কিছু সবজি, যা ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। এতে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। গেল সপ্তাহ থেকে এই সপ্তাহে দাম আরো বাড়ছে, দাম কমে নাই। জিজ্ঞেস করলে সব জিনিসের আমদামি কম। গাজরের দামও যদি কেজি হয় যদি ১৪০ টাকা ৫০ টাকা, আপনি যে কোনো তরকারি যান ৭০-৮০ টাকার নিচে নাই। আমরা পাবলিকেরা খামো এই অবস্থা নাই, মানে দিনে দিনে বাড়তেছে। এদিকে বিক্রেতারা বলছেন সরবরাহ কম থাকার কারণেই বেড়েছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। অন্যান্য বছর যারা আপনার নতুন সবজির আসার পরে পরে মানে আপনার ফুফুর করে দাম কমে যাইত, কিন্তু এবার কিন্তু এখনো কমছে না। নতুন মাল আইছে, আমদানি কম, দাম বাড়তি। আমদানি যখন বাড়বে তখন দাম কমে যাবে। শুধু সবজিই নয়, সপ্তাহের ব্যবধানে বেড়েছে মাছের দামও। সব মাছের দাম কমছে, আরো কমবো, সামনে আরো আমদানি, প্রচুর আমদানি হইব মাছে। চাউলের দাম আরো মাসখানেকের পর পরে বেড়ে গেছিল, বেড়ে যাওয়ার পরে এখন বাড়ার ভিতরে এখন স্থির হয়ে আছে। বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৯০ টাকায়, সোনালীর কেজি ২৮০, লেয়ার মুরগি ও কক বিক্রি হচ্ছে ৩০০ টাকা কেজি। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। মহান মুক্তিযুদ্ধের ৫৩ বছর পেরিয়ে গেলেও রাষ্ট্রীয় স্বীকৃতি পায়নি মানিকগঞ্জের তেরশ্রী গণহত্যা। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসরদের হাতে প্রাণ হারিয়েছিল ৪৩ জন। মানুষের আহাজারি আর পোড়া গন্ধে সেদিন ধ্বংসস্তূপে পরিণত হয়ে উঠেছিল ঘিওর উপজেলার তেরশ্রী গ্রাম। শহীদদের স্মরণে দিনটিকে তেরশ্রী গণহত্যা দিবস হিসেবে পালন করে আসছে সেখানকার মানুষ। মানিকগঞ্জ প্রতিনিধি শহীদুল ইসলাম সুজনের রিপোর্ট, জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। ১৯৭১ সালের ২২ নভেম্বর ভোরে পাক হানাদার আর তাদের সহযোগীরা হামলা চালায় তেরশ্রী গ্রামের নিরীহ ঘুমন্ত মানুষের উপর। হামলায় তেরশ্রী গ্রামের জমিদার সিদ্ধেশ্বরী প্রসাদ রায় চৌধুরী ও তেরশ্রী কলেজের অধ্যক্ষ আতিয়ার রহমান সহ হত্যা করা হয় ৪৩ জনকে। সেদিন শিশু, নারী, বৃদ্ধ, যুবক যাকে যেখানে পেয়েছে তাকেই হত্যা করেছে বর্বর পাকিস্তানি সেনারা। আগুন দেয়া হয় বাড়িঘরে। তেরশ্রী পরিণত হয় লাশের গ্রামে। পরে স্থানীয়রা মরদেহগুলোকে নিয়ে গণকবর দেয়। সেনপাড়ার থেকেই প্রথম এই আক্রমণের সূচনা হয়। ক্রমাগত সেই আক্রমণ ধাবিত হয় পশ্চিম থেকে পূব পর্যন্ত, এবং এটা শেষ হয় মাঝখানে তো অসংখ্য বাড়িঘর জ্বালে পুড়ে দেওয়া হয়, অসংখ্য মানুষকে হত্যা করা হয়, গুলি, বেনট। তারপরে আমার বাবাকে সর্বশেষ হত্যাকাণ্ডের শিকার হন ৩০ লক্ষ শহীদেরই সেই পরিবারগুলোর রাষ্ট্রীয় স্বীকৃতি, রাষ্ট্রীয় অনুদান, রাষ্ট্রীয় চেতনা যেন তাদের উদ্বুদ্ধ থাকে আগামী দিনের পরিকল্পনা। তার নাম মাধবলাল দত্ত। সে গেছে, যাওয়ার পরে ২-৩ জন মিলিটারি সে হয়রানি করে ফেলাইছে, চাদর দিয়ে মানে পিছে বাইন দিয়ে, বাঁশের ওই আখড়ায় বাইন দিয়ে, তারপর ব্যানের দেখা হইয়া তাকে নির্মমভাবে হত্যা করছে। ভয়াবহ সেই ইতিহাস জানতে স্মৃতিস্তম্ভের পাশে একটি জাদুঘর ও লাইব্রেরি স্থাপনের দাবি এলাকাবাসীর। আমার স্বামী, শ্বশুর, দাদা শ্বশুর এগুলো মারছে। তেরশ্রীবাসী যারা আছে, গভর্নমেন্টের পক্ষ থেকে তাদের পুনর্বাসী করার জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করে না। শহীদদের স্মৃতি সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস প্রশাসনের। আমাদের যে শহীদ পরিবারগুলো সেদিন আত্মত্যাগ করেছিল, তাদের জন্য সরকার বা রাষ্ট্র থেকে যে সমস্ত সুযোগ সুবিধা যাই আসবে সেগুলো যাতে যথাযথভাবে তারা পেতে পারে, সেজন্য আমরা সর্বদা সচেষ্ট থাকব। এখন পর্যন্ত পূর্ণাঙ্গ ইতিহাস রচিত হয়নি তেরশ্রী হত্যাকাণ্ড নিয়ে। শহীদ ৪৩ জনের মধ্যে নামের তালিকা রয়েছে ৩৭ জনের। বাকি শহীদদের নাম কি হারিয়ে যাবে সে প্রশ্ন এলাকাবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। চাঁপাইনবাবগঞ্জে এবার রূপা আমন ধানের বাম্পার ফলন হয়েছে। বাজারে ধানের ভালো দামও পাচ্ছেন চাষিরা। তবে ধান চাষে খরচ কমিয়ে আনতে কীটনাশক সহ সারের দাম কমানোর দাবি কৃষকদের। এবছর জেলায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে আমনের চাষ হয়েছে। ফলনও লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা কৃষি বিভাগের। পার্টেক্স খেলার খবর।
অ্যান্টিগায় প্রথম টেস্টে রাতে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেন, ভালো ক্রিকেট খেলায় লক্ষ্য থাকবে তাদের, সবাই জেতার জন্য মরিয়া থাকবে। রাত ৮টায় শুরু হবে ম্যাচটি। রিপোর্ট করছেন SM আশরাফ। সবশেষ দুইটি সিরিজে পারফরমেন্সের কথা ভুলে যেতেই চাইবে বাংলাদেশ। ভারত আর দক্ষিণ আফ্রিকার কাছে রীতিমতো উড়ে যায় লাল সবুজ দলের প্রতিনিধিরা। আবার 2 বছর আগে এ মাঠেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ ম্যাচটিতে টাইগাররা হেরেছে 7 উইকেটে। অধিনায়ক সে কথা স্মরণ করিয়ে বললেন, অনেকদিন তারা ভালো খেলছেন না। এবার আমরা নতুনভাবে এসেছি। আমরা এখানে প্রায় 10 দিনের মতন প্র্যাকটিস করেছি, একটা প্র্যাকটিস ম্যাচ খেলেছি এবং প্লেয়াররাও খুব ভালো প্রিপারেশন নিয়েছে। আমি অনেক কনফিডেন্ট যে আমার টিম অনেক ভালো করবে এবং সবাই ভালো ক্রিকেট খেলে আমরা যেন ম্যাচটা জিততে পারি এবং ব্যাটসম্যানরা, বোলাররা এবং আমি, স্পিনাররা যারা আছে সবাই যদি টিমভাবে খেলতে পারি, আশা করি এই টেস্টে একটা ভালো একটা রেজাল্ট আসবে। বাংলাদেশ দল মাঠে নামছে দলের অন্যতম সেরা 2 ক্রিকেটার মুশফিকুর রহিম আর নাজমুল হোসেন শান্তকে ছাড়া। সেই শূন্যতা পূরণটাও কঠিন হবে বাকিদের জন্য। দেশের জন্য 50টা টেস্ট খেলা এটা অনেক বিরাট অ্যাচিভমেন্ট। সো আশা করি এটা আমার জন্য বড় একটা অ্যাচিভমেন্ট থাকবে এবং সেটা যদি স্মরণীয় করে রাখতে পারি, এটা আরো অ্যাচিভমেন্ট থাকবে। 2 দল মুখোমুখি হয়েছে 20 বার, যেখানে ক্যারিবীয়দের জয় 14টিতে, বাংলাদেশের 4 ম্যাচে। আবহাওয়ার পূর্বাভাস বলছে 5 দিনই বৃষ্টি বাগড়ে দিতে পারে খেলায়। SM আশরাফ, ATN বাংলা। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। রোববার প্রধান নির্বাচন কমিশনার সহ নতুন 4 সদস্যের শপথ। লক্ষ্য ও কর্মপন্থা ঠিক থাকলে মাঠ প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা পালন করবে, মনে করেন নতুন CAC। জবাবদিহিতার সংস্কৃতি চালু না হলে আইন করে দুর্নীতি রোধ সম্ভব নয়, বলছেন অর্থনীতিবিদরা। উন্নয়নের মিথ্যে গল্প বলে দেশের টাকা লুট করেছে পতিত আওয়ামী লীগ সরকার। স্থবিরতা কাটিয়ে গতি পাচ্ছে বহুল প্রতীক্ষিত বে টার্মিনাল প্রকল্প। চালু হলে মিলবে বিশ্বমানের সেবা, খরচ কমবে আমদানি রপ্তানির। এবং আরো বেড়েছে আলুর দাম, বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকায়। মাছ, মুরগি সহ বেশিরভাগ সবজির দামই বাড়তির দিকে, ক্ষুব্ধ ক্রেতারা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।